হ্যালো বন্ধুরা, আমি তিশা। দ্বিতীয় চ্যাপ্টারে আমি তোমাদের বলেছিলাম কিভাবে আমি আর অমিতদা প্রথমবার একসঙ্গে হয়েছিলাম সেই পুরনো বাড়িতে, কিভাবে আমরা দুজনেই নিজেদের আর সামলাতে পারিনি, কিভাবে সেই নিষিদ্ধ ছোঁয়া আমাদের দুজনের শরীর মন জুড়ে আগুন জ্বালিয়ে দিয়েছিল। কিন্তু তারপর থেকে জীবনটা যেন আরও জটিল হয়ে গেল। আনন্দের সাথে ভয়, তৃপ্তির সাথে অপরাধবোধ, আর সবচেয়ে বড় কথা একটা অজানা রহস্য, যা ধীরে ধীরে আমার সামনে উন্মোচিত হতে শুরু করল। যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ করে নাও আর বেল আইকন প্রেস করো। তোমাদের কমেন্ট পড়ে আমি বুঝতে পারি তোমরা কতটাই গল্পের সাথে জড়িয়ে পড়েছ। চলো আজকের চ্যাপ্টার শুরু করি। সেই প্রথম দিনের পর আমাদের মধ্যে যেন একটা নেশা ধরে গিয়েছিল। প্রায় প্রতি সপ্তাহেই আমরা সেই পুরনো বাড়িতে যেতাম, কখনো দুপুরে, কখনো সন্ধ্যের আগে। অমিতদা গাড়ি নিয়ে আসতেন, আমি কোনো না কোনো বাহানা করে বেরিয়ে পড়তাম। রাস্তায় আমরা খুব একটা কথা বলতাম না, শুধু তার হাত আমার হাতের উপর অথবা কখনো আমার উরুর ওপর রাখা। সেই ছোঁয়াতেই যেন সব কথা হয়ে যেত। বাড়িতে পৌঁছেই আমরা আর অপেক্ষা করতাম না। দরজা বন্ধ করার সাথে সাথে আমরা একে অপরের কাছে ছুটে যেতাম। তার ঠোঁট আমার গলায়, আমার হাত তার পিঠে। সবকিছু যেন আপনা আপনি ঘটে যেত। প্রতিবারই নতুন কিছু আবিষ্কার করতাম একে অপরের শরীরে, কখনো ধীরে আস্তে, কখনো উন্মাদের মতো। সেই মুহূর্তগুলোতে আমার মনে হতো এটাই জীবনের সবচেয়ে বড় সত্য, বাকি সব মিথ্যে। কিন্তু বাড়ি ফিরে এলেই বাস্তবতা ধাক্কা দিত। মায়ের প্রশ্ন, আজ এত দেরি কেন? অথবা বৌদির সেই অদ্ভুত দৃষ্টি। আমি লক্ষ্য করেছিলাম বৌদি আমার দিকে তাকাতেন যেন কিছু একটা বোঝার চেষ্টা করছেন। একদিন তো সিঁড়িতে আমার সাথে দেখা হতেই বললেন, তিশা, তুমি যেন অন্যরকম হয়ে গেছ, চোখে একটা আলাদা আলো। কিছু হয়েছে নাকি? আমি হেসে এড়িয়ে গেলাম, কিন্তু ভেতরে ভেতরে কেঁপে উঠলাম। তিনি কি কিছু জানেন, না শুধু মায়ের মতো অনুমান? অমিতদার সাথেও কথা বলেছিলাম এই নিয়ে। একদিন সেই বাড়িতে আমরা শুয়েছিলাম পাশাপাশি। তার বুকে মাথা রেখে বললাম, দা, বৌদি কি কিছু সন্দেহ করছেন? তিনি চুপ করে রইলেন কিছুক্ষণ। তারপর বললেন, চিন্তা করো না, আমি সামলে নেব। কিন্তু তার গলায় একটা অস্বস্তি ছিল। আমি আর প্রশ্ন করিনি, বরং তাকে আরও কাছে টেনে নিয়েছিলাম। সেই মুহূর্তে শুধু তার শরীরের উত্তাপই আমার কাছে সত্যি মনে হয়েছিল। কিন্তু একটা ঘটনা সব কিছু বদলে দিল। একদিন দুপুরে আমি অমিতদার দোকানে গিয়েছিলাম। তিনি বলেছিলেন একটা নতুন জিনিস দেখাবেন। দোকানে কোনো কাস্টমার ছিল না। তিনি আমাকে ভেতরের ঘরে নিয়ে গেলেন। সেখানে একটা ছোট টেবিলে রাখা ছিল একটা পুরনো ডায়েরি। এটা কার? জিজ্ঞাসা করলাম। তিনি হাসলেন। একটা মেয়ের, অনেক পুরনো, পড়ে দেখো। আমি পাতা উল্টাতে লাগলাম। হঠাৎ একটা পাতায় চোখ আটকে গেল। সেখানে লেখা, অমিত আমাকে বলেছে সে আমাকে ভালোবাসে, কিন্তু তার বউয়ের কথা ভেবে আমার বোন খারাপ হয়। আমার হাত কেঁপে উঠল। তারিখটা ছিল 10 বছর আগের। আমি তাকালাম অমিতদার দিকে। তিনি চুপ করে দাঁড়িয়ে। এটা কি আপনার সাথে কারোর সম্পর্ক ছিল? জিজ্ঞাসা করলাম। তিনি মাথা নামিয়ে বললেন, অতীতের কথা তিশা, তুমি ছাড়া এখন কেউ নেই। কিন্তু তার চোখে আমি একটা ভয় দেখলাম। আমি আর কিছু বলিনি, শুধু তার কাছে গিয়ে জড়িয়ে ধরলাম। কিন্তু মনে মনে প্রশ্ন জেগে উঠল, আমি কি তার জীবনের আর একটা অধ্যায় মাত্র? সেই রাতে আমি ডায়েরিটার কথা ভেবে ঘুমাতে পারিনি। পরের দিন অমিতদা মেসেজ করলেন, আজ আসতে পারবে? আমি গেলাম, কিন্তু এবার মনটা একটু অন্যরকম। আমরা যথারীতি কাছে এলাম। তার ছোঁয়ায় আমার শরীর সাড়া দিল, কিন্তু মনের এক কোণে সেই ডায়েরির কথা ঘুরছিল। সেই হওয়ার পর তিনি বললেন, তুমি যেন আজ চুপচাপ, কিছু হয়েছে? আমি বললাম, না দা, কিন্তু ভেতরে ভেতরে ঠিক করলাম আমি জানতে চাই তার অতীত। কয়েকদিন পর আর একটা ঘটনা। আমি অমিতদার ফোনটা হাতে নিয়েছিলাম। তিনি বাথরুমে গিয়েছিলেন সেই পুরনো বাড়িতে। ফোনটা আনলকড ছিল। একটা মেসেজ দেখলাম অজানা নম্বর থেকে। তুমি কি সত্যিই আমাকে ভুলে গেছ? আমাদের সেই রাতগুলো কি মিথ্যে ছিল? আমার রক্ত জমে গেল। নম্বরটা সেভ ছিল এস নামে। আমি ফোনটা রেখে দিলাম। যখন তিনি ফিরলেন আমি হাসলাম, কিন্তু ভেতরে ঝড় উঠেছে। সেই দিন ফেরার পথে আমি চুপ করেছিলাম। তিনি জিজ্ঞাসা করলেন, কি হয়েছে তিশা? আমি বললাম, কিছু না, শুধু ভাবছি আমাদের এটা কতদিন চলবে। তিনি বললেন, যতদিন তুমি চাও। কিন্তু তার গলায় আত্মবিশ্বাস কম ছিল। বাড়ি ফিরে আমি আরও অস্থির হয়ে উঠলাম। একদিন রাতে অমিতদা মেসেজ করলেন, আজ রাতে ছাদে আসো, খুব দরকার। আমি গেলাম। চাঁদের আলোয় তার মুখ দেখে বোঝা যাচ্ছিল কিছু একটা গণ্ডগোল হয়েছে। তিনি আমাকে জড়িয়ে ধরে বললেন, তিশা, আমি তোমাকে হারাতে চাই না, কিন্তু বৌদি কিছু সন্দেহ করছে। গতকাল আমার ফোন চেক করেছে। আমার হৃৎপিণ্ড থেমে যাওয়ার মতো হলো। কি দেখেছে? জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, আমাদের কিছু মেসেজ আমি ডিলিট করেছি, কিন্তু সে জানে কিছু একটা চলছে। আমি কাঁপা গলায় বললাম,
তাহলে কি করবেন? তিনি আমার কাছে আরও কাছে এসে বললেন, আমি তোমাকে ছেড়ে দেব না, কক্ষনো না। তারপর তিনি আমাকে চুম করলেন, একটা লম্বা গভীর চুমু। তার হাত আমার শরীরে ঘুরতে লাগল, ছাদে, রাতের অন্ধকারে। ভয়ের সাথে উত্তেজনা মিশে গিয়েছিল। আমরা দুজনেই জানতাম এটা বিপজ্জনক, কিন্তু থামতে পারিনি। সেই রাতে আমরা ছাদেই একে অপরকে পেয়েছিলাম, যেন এটাই শেষবার। পরের দিন সকালে বৌদি আমাদের বাড়িতে এলেন, মায়ের সাথে কথা বলতে। আমি ঘর থেকে শুনছিলাম। তিনি বলছিলেন, অমিত যেন আজকাল অন্যরকম, অনেক রাতে ফোন করে কার সাথে যেন। মা হেসে বললেন, ব্যবসার কথা হবে। কিন্তু আমার গা শিরশির করছিল। বৌদি চলে যাওয়ার সময় আমার দিকে তাকিয়ে একটা অদ্ভুত হাসি দিলেন, যেন বলছেন, আমি জানি। এর মধ্যে আর একটা চমক। একদিন অমিতদার দোকানে গিয়ে দেখি একটা মেয়ে, বয়স ৩০-এর কাছাকাছি, সুন্দরী। তিনি অমিতদার সাথে খুব হেসে হেসে কথা বলছেন। আমাকে দেখে অমিতদা একটু অস্বস্তিতে পড়লেন। এই তিশা, আমাদের পাড়ার সোনিয়া, পুরনো বন্ধু। সোনিয়া আমার দিকে তাকিয়ে হাসলেন, কিন্তু তার চোখে একটা শ্লেষ ছিল। চলে যাওয়ার সময় তিনি অমিতদার কানের কাছে কিছু বললেন। আমি জিজ্ঞাসা করলাম, কি বলল? তিনি হাসলেন, কিছু না, পুরনো কথা। কিন্তু আমি বুঝলাম, এই সোনিয়াই হয়তো সেই এস। চ্যাপ্টারের শেষে এসে বলি, আমাদের সম্পর্কটা তখন সবচেয়ে বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছিল। চারপাশ থেকে সন্দেহের ছায়া ঘনিয়ে আসছিল। আমি জানতাম না অমিতদা কি সত্যি আমাকে ভালোবাসেন, না আমি তার জীবনের আর একটা গোপন খেলা। আর আমি নিজেও ক্রমশ ডুবে যাচ্ছিলাম এই নিষিদ্ধ সম্পর্কে। পরের চ্যাপ্টারে বলবো কিভাবে সবকিছু ফেটে পড়ল আর আমার জীবনটা চিরকালের জন্য বদলে গেল। তোমরা কি মনে করো, আমার কি এখনই থামা উচিত ছিল, নাকি আবেগের কাছে হার মানাটাই স্বাভাবিক? কমেন্টে জানাও। লাইক করো, শেয়ার করো। দেখা হবে শেষ চ্যাপ্টারে।